আজ আমি যে মুভিটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তার নাম মারুতিনগর পুলিশ স্টেশন, যা 2023 সালে মুক্তি পাওয়া একটি ক্রাইম সাসপেন্স এবং থ্রিলার মুভি সম্পর্কে প্রথমে কিছু বলবো না, শুধু এতটুকু বলবো প্রতিশোধের প্ল্যান যে কখন জটিল হয়ে সাসপেন্সে পরিণত হবে কল্পনাও করতে পারবেন না। প্রতি মুহূর্তে মুভিটি আপনার মস্তিষ্কের সাথে খেলতে থাকবে। আর কথা না বাড়িয়ে শুরু করি। 27 জানুয়ারি 2023, রাত 10:30, চেন্নাইয়ের এক রাস্তায় জয় নামের একটি ছেলে বাইক নিয়ে বাড়ি ফিরছিল। এই সময় তার ফোনে একটি কল আসে। যে কলটা করেছিল অর্চনা নামের একটি মেয়ে। ফোনের অপর প্রান্ত থেকে প্রশ্ন আসে, তুই কোথায়? কতবার তোকে কল করলাম, কল তুলছিস না কেন? জয় উত্তর দেয়, অফিসের কাজে ব্যস্ত ছিলাম, এখন বাড়ি ফিরছি। কথার মাঝে জয় খেয়াল করে তার পাশে একটি মেয়ে হাত ইশারা করে সাহায্য চাইছে। সাথে সাথেই জয় কল কেটে বাইক থামিয়ে সাহায্য করতে এগিয়ে যায়। দেখে কিছু লোক একটি স্কুল পড়ুয়া মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, আর মেয়েটি চিৎকার করে সাহায্য চাইছে। পরিস্থিতি দেখে সে দ্রুত ভিডিও করে রাখে এবং বাইক ঘুরিয়ে সোজা মালতীনগর পুলিশ স্টেশনে চলে যায়। থানার সামনে তখন ইন্সপেক্টর ফোনে কথা বলছিল। তাড়াহুড়ো করে আসতে দেখে ইন্সপেক্টর গুরু জানতে চাইলেন, কি হয়েছে? জয় বলল, অফিস থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ আমার বন্ধু কল করলে কথা বলতে বাধ্য হলাম। তখন পাশে একটি ফ্যাক্টরির সামনে এসে দেখি কিছু লোক একটি মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে। ইন্সপেক্টর গুরু বললেন, কি বলছো? এখনই যেতে হবে, ড্রাইভার আবার খাবার খেতে গেছে, চলো তোমার বাইক নিয়ে যাই। ছেলেটির ফোনে অর্চনা আবার কল করে জানতে চাইল, কল কেটে দিলে কেন? গুরু বললেন, ফোন কাটো ভাই, দ্রুত চলো। জয় ফোন কেটে দিয়ে ঘটনাস্থলে নিয়ে গেলেন এবং ওই লোকদেরকে দেখালেন। গুরু বললেন, দেখে সন্দেহজনক মনে হচ্ছে, চলো ভিতরে গিয়ে দেখি কি হয়েছে। এরপর ফ্যাক্টরিতে ঢুকে গুরু জয়কে বলল, তুমি এখানে দাঁড়িয়ে নজর রাখো, আমি ভিতরে গিয়ে দেখি কি হয়েছে। এরপর গুরু গান বের করে ভিতরে ঢোকেন এবং সবাইকে আটক করেন। পরে আমরা বুঝতে পারি এরা গুরুর পরিচিত লোক। জয় বুঝতে পারে যে গুরু তাদের সাথে জড়িত। গুরু তাদেরকে বললেন, তোমাদের মাথায় কি সমস্যা? কোন কাজ কিভাবে করতে হবে কিছুই জানো না? লোকজন তোমাদেরকে দেখে আমার কাছে কমপ্লেন করেছে, ওই ছেলেকে ধরো। সবাই তখন জয়কে ধরতে চায়। জীবন বাঁচানোর জন্য সে ফ্যাক্টরির মধ্যে লুকিয়ে পড়ে। এখান থেকে বের হওয়া এত সহজ না, এজন্য সে বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি অ্যাক্টিভ ভয়েস মেসেজ পাঠায় এবং তার কাছে রেকর্ড করা ভিডিওটি কাউকে পাঠিয়ে দেয়। পরে দেখা যায় সব গুন্ডারা তাকে ঘিরে ফেলেছে। পরবর্তী সকালে এক দম্পতি তাদের একমাত্র মেয়েকে খুঁজতে থানায় আসে। গুরু তাদের সাথে কথা বলছিলেন। এর মধ্যে এক কনস্টেবল এসে জানায়, স্যার, এই ম্যাডাম আপনার সাথে দেখা করতে এসেছে। গুরু বললেন, 5 মিনিট বসতে বলো। এরপর তিনি আবার দম্পতির সাথে কথা শুরু করেন। তারা জানান তাদের মেয়ে গতকাল স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছে। আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব সব জায়গায় খোঁজ করেছে, কিন্তু মেয়েকে কোথাও পাননি। গুরু জিজ্ঞাসা করেন, আপনাদের কাউকে সন্দেহ হয়? তারা বলেন, 2 থেকে 3 মাস আগে নাগা নামের এক গুন্ডা আমাদের একটি জমি কিনতে চাচ্ছে। আমরা বিক্রি করতে চাই না, তাই আমাদের হুমকি দিয়ে আসছিল। নাগার কথা শুনে গুরু বললেন, দেখুন, কিছু মনে করবেন না, আমারও একটি মেয়ে আছে, সম্পদ যাবে আবার আসবে, কিন্তু সন্তান হারালে সন্তান ফিরে আসবে না। গুরু বললেন, নাগা কোনো সাধারণ গুন্ডা না। যাই হোক, আপনারা কমপ্লেন লিখে চলে যান, আমি যতদূর সম্ভব চেষ্টা করছি। গুরুর কথা মতো তারা কমপ্লেন লিখে চলে যায়, কিন্তু তারা বাড়ি ফিরে দেখেন নাগার লোকজন তাদের বাড়িতে অপেক্ষা করছিল। মূলত গতরাতে তারা তাদের মেয়েকে কিডন্যাপ করে নিয়েছিল। নাগা নামের লোকটি স্বীকার করে যে সে তাদের মেয়েকে কিডন্যাপ করেছে এবং জমি লিখে না দিলে সে মেয়েকে ছাড়বে না। মেয়েকে বাঁচানোর জন্য মেয়ের বাবা মা জমি বিক্রি করতে রাজি হয়। কাজ শেষ হলে নাগা গুরুকে তার ভাগের টাকা বুঝিয়ে দেয়। মূলত গুরুর সহযোগিতায় নাগা এসব কর্মকাণ্ড করে বেড়াচ্ছিল। সিন চলে যায় ঘটনা 2 মাস পর। 27শে মে বিকেল 5টায় ইন্সপেক্টর অর্চনার পুলিশ টিম টহল দিচ্ছিলেন। অর্চনা কনস্টেবলের সাথে কথা বলছিলেন। এর মধ্যে একটি লোক বাইক পার্ক করে পাশ দিয়ে যাওয়ার সময় আরেকজন তাকে ধাক্কা দিলে দুজনের মধ্যে তর্কের সৃষ্টি হয়। অর্চনা বাধা দেওয়ার চেষ্টা করলে একজন অর্চনার উপর চড়াও হয়। এজন্য অর্চনা দুজনকে থানায় নিয়ে যেতে নির্দেশ দেন। এর 30 মিনিট পর তারা দুজনকে থানায় নিয়ে আসে। অর্চনা কনস্টেবল সোয়ামীকে নির্দেশ দেয় সার্কে জানাতে এবং দুজনের বিরুদ্ধে ফাইল লিখতে। এরপর বালা নামের এই ছেলেকে জেলে ঢোকানো হয়, আর শিবা নামের একে একটি বেঞ্চে বসিয়ে রাখা হয়। এর ঠিক 30 মিনিট পর ঠিক 6টার সময় অরবিন্দ নামের একটি ছেলে তার মানিব্যাগ চুরি হওয়ার অভিযোগ নিয়ে আসে। সোয়ামী সব কিছু শুনে অরবিন্দকে অর্চনার কাছে পাঠায়।
অর্চনা তাকে বলে, বেঞ্চে বসে অপেক্ষা করো, ডাকা হবে। এরপর সুরেশ নামে একজন কুকুর হারানো অভিযোগ নিয়ে আসে। অর্চনা তাকে বসতে বলে, তবে শিবা, অরবিন্দ এবং সুরেশের মাঝে বসে আছে। সময় তখন 6:15। সোয়ামী অর্চনাকে আগামীকালের ফাইলটি দেয় এবং বসে থাকা তিনজনকে প্রত্যেককে হাতে কাগজ কলম দিয়ে তাদের নিজ নিজ অভিযোগ লিখতে বলে। সবাই তখন কমপ্লেন লিখতে ব্যস্ত। এদিকে শিবা অর্চনাকে কমপ্লেন দেখিয়ে কিছু বলতে থাকে। অর্চনাকে দেখা যায় তার ডেস্ক থেকে একটি গান বের করে ফাইলটি টেবিলের উপর রাখছে। অর্চনা অরবিন্দকে তার ডেস্কে ডাকে। এই সুযোগে অরবিন্দ ফাইলসহ গানটি নিয়ে নিজের ব্যাগে রেখে দেয়। অর্চনা বলে, ইন্সপেক্টর এলে আমি কথা বলিয়ে দেব, ততক্ষণ অপেক্ষা করুন। শিবার কমপ্লেন লেখা শেষ হলে শিবা তার জায়গায় গিয়ে বসে। সবার নজর তখন অর্চনার দিকে। এরপর দেখা যায় বালা, শিবা এবং অরবিন্দ সবার সাথে অর্চনা আই কন্ট্যাক্ট করছে। এখন প্রশ্ন হলো, এরা কারা, অর্চনার সাথে তাদের সম্পর্ক কী এবং অর্চনা তাদের নিয়ে কী প্ল্যান করেছে? এটা জানার জন্য আমাদের 27 জানুয়ারি রাত 11টায় ফিরে যেতে হবে। অর্চনাকে দেখা যায় জয়ের সাথে ফোনে কথা বলছে। মূলত ওই দিন রাতে অর্চনা জয়ের সাথে কথা বলছিল। এরপর হঠাৎ জয় ফোন কেটে দেয়। অর্চনা কিছুক্ষণ অপেক্ষা করে, আবার জয়কে কল করে। জয় তখন মূলত থানায় গিয়েছিল। কেউ বলছিল, ভাই ফোন কেটে দ্রুত চলো। এই জন্য জয় আবার ফোন কেটে দেয়। এর কিছুক্ষণ পর জয় তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ভয়েস ক্লিপ পাঠায়, যা আমরা জয়কে দিতে দেখেছিলাম। ক্লিপটি শোনার পর অর্চনা তাদের সবাইকে কল করে জানায়। তারাও জানায় জয় এখনও ফিরেনি, মনে হয় কিছু সমস্যা হচ্ছে। এজন্য অর্চনা সবাইকে অরফানেজে দেখা করতে বলে। সবাই আসার পর অর্চনা জয়ের শেষ ভয়েস মেসেজটি শোনায়, যেখানে জয়ের সাথে আরেকজনের ভয়েস শোনা যাচ্ছিল। কিন্তু ওই পোস্টে তাদের কারোরই পরিচিত ছিল না। বালা বলে, চলো থানায় গিয়ে কমপ্লেন করে আসি। এদিকে অর্চনা আবার অন্য থানার। অর্চনা বলল যে ব্যাপারটি জটিল হতে পারে এবং এটিকে অন্যভাবে দেখতে হবে। অন্যরা অবশ্য বালার কথাই বলছিল, সময় নষ্ট না করে কমপ্লেন রেজিস্টার করে আসি। কিন্তু অর্চনা আবার বলে যে অন্য কিছু হলে জয় ফেঁসে যেতে পারে, তাই কমপ্লেন রেজিস্টার করার আগে আমরা খুঁজে দেখি। এরপর চারজন যে যার মতো খোঁজা শুরু করে দেয়। এখানে দেখা যায় অর্চনা, বালা, অরবিন্দ এবং শিবা সবাই একই অনাথ আশ্রমে বড় হয়েছে এবং এখন যার যার মতো কাজ করছে। এদের মধ্যে জয় এবং অর্চনা একে অপরকে ভালোবাসে। তারা যথাসম্ভব খোঁজাখুঁজি করে, কিন্তু জয়কে কোথাও না পেয়ে আবার অনাথ আশ্রমে ফিরে আসে। এরপর অর্চনা ক্রাইম ব্রাঞ্চে চাকরি করা তার ব্যাচমেট জহিরকে কল করে। অর্চনা বলে, জহির, 11:30 থেকে আমার বন্ধুর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ফোনটা একটু ট্র্যাক করে দেখে দাও না। জহির বলল, আমি তো একটু মধুরায় যাচ্ছি, তুমি কাল সকাল 7টায় কল করো, আমি সব ডিটেলস বের করে দেব। এরপর সারা রাত অপেক্ষা করে সকাল 7টায় অর্চনা জহিরের সাথে দেখা করে। জহির অর্চনাকে জয়ের কল রেকর্ড দিয়ে বলে, গত রাতে জয়ের ফোনে শুধু তোমার নাম্বার থেকে দুবার কল এসেছিল, আর কোনো নাম্বার থেকে আসেনি বা যায়নি। জহির আরও জানায়, জয় যখন প্রথম কল রিসিভ করছিল তখন জয়ের লোকেশন ছিল কটন ফ্যাক্টরিতে। আবার দ্বিতীয়বার যখন রিসিভ করছিল 11:15 তখন জয়ের লোকেশন ছিল মালতীনগর পুলিশ স্টেশন টাওয়ারের এরিয়াতে। এমনকি রাত 11:58 পর্যন্ত লোকেশন ছিল কটন ফ্যাক্টরিতে। যেহেতু এটি একটি মিসিং কেস, আবার সে তোমার ক্লোজ ফ্রেন্ড, আমার মনে হয় ডিপার্টমেন্টে এটিকে অনেক গুরুত্ব দিয়ে দেখবে। আবার যেহেতু জয়ের লোকেশন গতরাতে মালতীনগর পুলিশ স্টেশনের আশেপাশে ছিল, তুমি সেখানে ইন্সপেক্টরের সাথে কথা বলে দেখতে পারো। এজন্য জহিরের কথা মতো অর্চনা সকাল 8টায় মালতীনগর স্টেশনে যায়। তখন গুরু এই মিসিং মেয়ের বাবা মায়ের সাথে কথা বলছিল। মূলত আমরা যে আগে দেখেছিলাম যে স্বামী গুরুকে বলছিল, ম্যাডাম আপনার সাথে দেখা করতে এসেছে, সেটি মূলত অর্চনাই ছিল। গুরু প্রথমে ওই মেয়ের বাবা মায়ের সাথে কথা বলে তাদেরকে সোয়ামীর কাছে নিয়ে কমপ্লেন লিখতে বলে। এই জন্য সোয়ামীকে ডেকে বলে, সোয়ামী দ্রুত কল কেটে ওদের কমপ্লেন লেখো। গুরুর কথাগুলো শুনে অর্চনার মনে পড়ে, গত রাতে ঠিক এভাবেই কেউ জয়কে কল কেটে ড্রাইভ করতে বলেছিল। এজন্য অর্চনা জয়ের ব্যাপারে না বলে গুরুকে বলে, স্যার আমি শুনলাম এই স্টেশনে এসআইয়ের পদ শূন্য রয়েছে, তাই আমি এখানে ট্রান্সফার হতে চাইছিলাম। গুরু বলে, কোনো সমস্যা নেই, আসতে পারো, যদি কোনো সাহায্য লাগে আমাকে বলো। অর্চনা বলে, আমি কাল রাতে আসতে চেয়েছিলাম, ভাবলাম আপনি স্টেশনে আছেন কি না। গুরু বলে, আমি তো কাল থানাতেই ছিলাম। এরপর অর্চনা গুরু থেকে ফোন নম্বর নিয়ে নেয়। গুরুর আবার এসিপির সাথে মিটিং দেখে গুরু বেরিয়ে পড়ে। গাড়িতে চড়ার সময় একজন লোক এসে বলে, স্যার আমি গত রাত 12টা থেকে 1টা পর্যন্ত থানায় বসেছিলাম, কিন্তু আপনাকে না পেয়ে চলে গেছি। লোকটির কথায় অর্চনার আরও সন্দেহের জন্ম দেয়। এজন্য অর্চনা জহিরকে কল করে এবং গুরুর নম্বর দিয়ে তার কলের বিস্তারিত তথ্য বের করতে বলে। এরপর অর্চনা জহিরের কাছে গেলে
জহির জানায় যে নাগা নামের একজনের সাথে গুরু নিয়মিত যোগাযোগ করে। এমনকি গত রাতে তুমি জয়কে দ্বিতীয়বার কল করার আগেও গুরু এবং নাগার সাথে কথা হয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গুরু এবং জয়ের ফোন মালতীনগর পুলিশ স্টেশনের টাওয়ারের কাছে ছিল। তখন নাগার ফোনটি ছিল কটন ফ্যাক্টরি এরিয়াতে। তুমি যখন জয়কে প্রথম কল করেছিলে, জয়ের ফোন এবং নাগার ফোন কটন ফ্যাক্টরির আশেপাশেই ছিল। আবার তুমি যখন দ্বিতীয়বার কল করেছো তখন জয়ের ফোন এবং গুরুর ফোন মালতীনগর পুলিশ স্টেশনের এলাকায় ছিল। আশ্চর্যের বিষয় হচ্ছে তার 15 মিনিট পর গুরু, নাগা এবং জয়ের ফোন লোকেশন একই জায়গায় ছিল, কটন ফ্যাক্টরি এরিয়াতে। এরপর ঠিক 2 ঘন্টা পর গুরুর ফোন মালতীনগর পুলিশ স্টেশনে চলে যায়। এর মানে দাঁড়াচ্ছে কটন ফ্যাক্টরি এরিয়াতে তাদের তিনজনেরই দেখা হয়েছিল। এখন শুধু বের করতে হবে সেখানে আসলে কি ঘটেছিল। তাই মূল তথ্য জানার জন্য অর্চনা নাগার রাইট হ্যান্ড সুগার সিনুকে তুলে আনার প্ল্যান করে। সিনু মূলত আখের রস বিক্রি করার আড়ালে ড্রাগস বিক্রি করে। এজন্য অর্চনা চতুরতার সাথে ড্রাগস কেনার নাম করে সিনুকে তুলে নিয়ে আসে। কিন্তু অনেক মারধর করলেও সিনু গতরাতের বিষয়ে মুখ খুলছিল না। একসময় অর্চনা একটি গান বের করে বলে, এটা ইলিগাল গান, তোকে শ্যুট করলে কোনো জবাব দিতে হবে না, এখন বলবি না মরবি। অবশেষে সিনু মুখ খুলল। সিনুর তথ্য মতে গতরাতে ওই ঘটনার পর তারা জয়ের মাথায় আঘাত করে জয়কে মেরে ফেলে। এরপর রেল লাইনের পাশে তাকে উপড়ে ফেলে এসেছিল। শোনামাত্র সবাই স্তব্ধ হয়ে যায় এবং দ্রুত মর্চুয়ারিতে গিয়ে খোঁজ করলে সেখানে জয়ের বডিটি পাওয়া যায়। অর্চনাসহ বাকি 3জন জয়ের ডেড বডি দেখে একদম ভেঙে পড়েছে। কারণ ছোটবেলা থেকে এরা 5জন একসাথে বড় হয়েছিল। 4 বন্ধু দাঁড়িয়ে অনাথ আশ্রমের পাশে একটি কবরস্থানে জয়কে সমাহিত করে। এরপর অর্চনা বলে, গুরু ও নাগার মতো পলিটিক্যাল এবং ফাইন্যান্সিয়াল পাওয়ারফুল লোকদের আমরা আইনের দ্বারা কিছুই করতে পারবো না। ওদের মতো রাক্ষসদের মারতে আমাদেরকেও রাক্ষস হতে হবে। সিনু, গুরু এবং নাগা 3জনকে মরতে হবে, যার জন্য মাথায় তখন প্রতিশোধের আগুন জ্বলছে। এজন্য তারা প্রথমেই সিনুকে দিয়েই শুরু করতে চায়। কিন্তু সিনুকে মারতে গিয়ে দেখে সে বাঁধন খুলে কোথাও পালিয়ে গেছে। অর্চনা বলে, গুরু এবং নাগার এই ব্যাপারে জানার আগেই আমাদের কোনো একটি প্ল্যান বের করতে হবে। অবশ্য ওই দিনই সিনুর মৃত্যুর খবর প্রকাশ হয়। জানা যায় জঙ্গলের মধ্যে সিনু গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। সিনুর মৃত্যুর খবর পেয়ে অর্চনারাও ভাবে যেটা তারা করতে চেয়েছিল সেটা হয়তো অন্য কেউ করে দিয়েছে। তবে এবার তাদের নেক্সট টার্গেট গুরু এবং নাগা। এরপর অর্চনারা 4জন ভিন্ন ভিন্ন টিমে ভাগ হয়ে গুরু এবং নাগার উপর নজর রাখে। তারা কখন কোথায় যায়, কি করে, কাদের সাথে দেখা করে, সকল ইনফরমেশন কালেক্ট করতে শুরু করে। কিন্তু দুজনকে একসাথে মারাটা খুব কঠিন ছিল। এজন্য তারা আগে গুরুকে মারার প্ল্যান করে এবং এই প্ল্যানটি কার্যকর করতে অর্চনা মালতীনগর পুলিশ স্টেশনে ট্রান্সফার হয়ে আসে। গুরু কখন থানায় আসে, কখন থানা থেকে বের হয়, অর্চনা গুরুকে ফলো করে তার পুরো শিডিউল করে ফেলে এবং অন্য 3জনকে মালতীনগর পুলিশ স্টেশনের এরিয়ার মধ্যে আলাদা আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে বলে। সকল প্রস্তুতি হয়ে গেলে অর্চনা বলে, আমি যখন স্টেশনের ডিউটিতে থাকবো তখন স্টেশনের মধ্যে ওকে মারবো, কারণ তোরা 3জন প্ল্যান মতো কাজ করলে আমি তোদের 3জনকে সেভ করতে পারবো। এরপর অর্চনা যেভাবে প্ল্যান করে তা হলো, বালা এবং শিবা ফাইট শুরু করলে তাদেরকে থানায় নিয়ে বালাকে সেলে এবং শিবাকে বেঞ্চে বসিয়ে রাখা হবে। এরপর ঠিক 6টার সময় অরবিন্দ একটি ল্যাপটপ সহ ব্যাগ নিয়ে কমপ্লেন করাতে এসে অর্চনা থেকে গানটি নিবে। অর্চনা প্ল্যান মতো আনুমানিক 7:30টার দিকে গুরু যখন স্টেশনে আসবে, অর্চনা গুরু থেকে কিছু ফাইল সাইন করাতে যাবে। এদিকে টয়লেটে যাওয়ার কথা বলে শিবা স্টেশনের মেইন পাওয়ার অফ করে দিলে অরবিন্দ ওই গানটি বালার হাতে দিবে। বিদ্যুৎ না থাকায় অর্চনা যখনই ফোনের ফ্ল্যাশ লাইট অন করবে সাথে সাথে বালা গুরুর মাথায় শ্যুট করবে। আর অরবিন্দের কাজ হবে শ্যুট করার পর বালার হাত থেকে ওই গানটি নিয়ে স্টেশনের বাইরে ম্যানহোলে ফেলে দেওয়া। আর এই পুরো কাজটি করতে হবে 3 মিনিটের মধ্যে। এরপর শিবা আবার পাওয়ার অন করে জায়গা মতো এসে বসবে। এটাই ছিল মূলত তাদের গুরুকে মারার প্ল্যান। আর এই প্ল্যান নিয়ে তারা এখন স্টেশনে গুরুর জন্য অপেক্ষা করছে। এর কিছুক্ষণ পর গুরু এসে পড়ে। গুরু জানতে চায় এরা কারা। তখন অর্চনা সবার কথা বলে, যে কে কোন কাজে এসেছে আর বালাকে কেন সেলে রাখা হয়েছে। বালার সাথে এখানে আরও একজন অন্ধকে দেখা যায়, সে আগের থেকে সেলের মধ্যে ছিল। এর মাঝে গুরুর একটি কল আসে। গুরু কাউকে বলে, আমি স্টেশনে আছি, তুমি আসো।
সবার চোখ তখন ঘড়ির কাঁটার দিকে, কারণ 8টা বাজার সাথে সাথেই তাদের প্ল্যানিং মতো কাজ করতে হবে। কিন্তু 8টা বাজার ঠিক আগ মুহূর্তেই নাগা গুরুর সাথে দেখা করতে স্টেশনে আসে। তাদের যে প্ল্যান ছিল তাতে নাগা থাকার কথা নয়। এজন্য অর্চনা অন্যদেরকে মেসেজ করে জানিয়ে দেয় যতক্ষণ না নাগা যাবে ততক্ষণ যেন সবাই অপেক্ষা করে। কিন্তু ঠিক 8টা বাজার সাথে সাথে পাওয়ার অফ হয়ে যায় আর একসাথে 2 রাউন্ড গুলি ফায়ার হয়। যখন ইলেকট্রিসিটি আসে সবার চোখ তো তখন কপালে, কারণ গুরু এবং নাগা দুজনেই গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে। অর্চনা বালার দিকে তাকালে বালা ইশারা করে বোঝায় আমি কিছু করিনি, অথচ গুরুর গলায় এবং নাগার কপালে গুলি করা হয়েছে। তাহলে কে গুলি করলো? অর্চনা সোয়ামীকে বলে আপনি অ্যাম্বুলেন্স ও ফরেন্সিকে কল করে আনুন, আমি এসিপি স্যারকে কল করছি। এরপর অর্চনা বাইরে এসে এসিপি চেজিয়ানকে কল করে এবং বিষয়টি জানায়। এর ঠিক 10 মিনিটের মাঝে এসিপিও থানায় এসে পড়ে। ডক্টর চেক করে জানায় নাগা মারা গেছে, কিন্তু গুরু এখনও জীবিত, তাই গুরুকে দ্রুত হসপিটালে পাঠানো হয়। পরে ফরেন্সিক টিম গুরুর সার্ভিস রিভলভার এবং প্রয়োজনের আলামত কালেক্ট করে নিয়ে যায়। এরপর এসিপি অর্চনার কাছে জানতে চায় ইনভার্টার কি হয়েছিল। অর্চনা বলে স্যার 3 দিন যাবৎ কাজ করছিল না। অবশ্য সোয়ামীও বলে তার ঠিক করানোর দায়িত্ব ছিল, কিন্তু সে করেনি। এসিপি থানার মাঝে অরবিন্দকে দেখে বলে ইনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন স্টেশন থেকে না যেতে পারে। তখন সোয়ামী বলে স্যার কুকুরের মিসিং কমপ্লেন নিয়ে এসেছিল সুরেশ নামের একটি ছেলে, সে মিসিং। এসিপি কমপ্লেন লিস্ট চেক করে দ্রুত সুরেশকে ধরে আনার নির্দেশ দেয়। এদিকে ঘটনার খবর পেয়ে কমিশনার এসেছে। কমিশনার সব কিছু শুনে এসিপিকে বলে তুমি ইনভেস্টিগেশন অফিসারের দায়িত্ব নাও, যা প্রয়োজন আমাকে বলবে। কমিশনার বের হওয়া মাত্রই এসিপি স্টেশনের মাঝে থাকা প্রত্যেকের আলাদা আলাদা করে জবানবন্দি নেয়। অর্চনার গলা তখন শুকিয়ে যাচ্ছিল, কিন্তু এসিপি সবার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার রেখে বালা, শিবা এবং অরবিন্দকে ছেড়ে দেয় এবং এটাও বলে দেয় যখন তোমাদের ডাকা হবে সোজা থানায় এসে দেখা করবে। সবাই তখন বের হয়ে যাচ্ছিল। এসিপি অরবিন্দকে দেখে জানতে চায় তোমার ব্যাগে কি আছে। অরবিন্দ বলে স্যার ল্যাপটপ, কিন্তু এসিপি ব্যাগ নিয়ে নিজে চেক করতে শুরু করে। অবশ্য কিছুই পাওয়া যায় না, কারণ ওই ঘটনার পরেই অর্চনা গানটি নিয়ে নিয়েছিল আর এসিপিকে কল করার কথা বলে আগে সে গানটি ব্যাগ থেকে সরিয়ে রেখেছে। এরপর এসিপি সবাইকে ছেড়ে দেয় এবং অর্চনাকে বলে গুরু এবং নাগার 1 বছরের কল হিস্টোরি জোগাড় করতে। কথা মতো অর্চনা জহিরকে জানিয়ে দেয়। ডক্টর জানায় গুরুর অবস্থা এখনও ক্রিটিক্যাল, কিছুই বলা যাচ্ছে না। এরপর হসপিটাল থেকে বের হওয়ার সময় এসিপি অর্চনাকে বলে আগামীকাল নাগার লোকদেরকে থানায় ডাকবে আর তার সাথে অল্টারনেটিভ একটি নম্বর দিয়েছে যেন যে কোনো প্রয়োজনে কল করতে পারে। এসিপি চলে যেতেই এসিপির অল্টারনেটিভ নম্বর দেখে অর্চনার একটু সন্দেহ হচ্ছিল, তাই স্টেশনে ফিরেই অর্চনার জয়ের কল রেকর্ড বের করে দেখে সেখানে এই নম্বরটি আছে। অর্চনার সাথে সাথে অন্যদেরকে কল করে এবং তাদেরকে সাবধান করে দেয় যাতে আপাতত কেউ দেখা না করে। সাথে এটাও বলে জয় যেদিন মারা গিয়েছিল ওই দিন এসিপি জয়ের সাথে 4.5 মিনিট কথা বলেছিল, তবে অর্চনা বলে এই ব্যাপারটা আমি দেখছি। সিন চলে আসে পরদিন সকালে। নাগার সাথে কাজ করার সকল লোককে ডেকে এসিপি জানতে চায় নাগার সাথে গুরুর সম্পর্ক কেমন ছিল। সবাই জানায় স্যার ইন্সপেক্টরের সাহায্য নিয়েই নাগা কাজ করত। এসিপি জানতে চায় সিনুকে কে মারতে পারে। তারা বলে স্যার ওকে অনেকেই মারতে চাচ্ছিল, কেউ হয়তোবা মেরেছে এর মধ্যে। অবশ্য দৃশ্য ভিন্ন। এখানে দেখা যায় ওই দিন জয়ের তথ্য পেয়ে অর্চনারা সিনুকে রেখে চলে গিয়েছিল আর এরপরই এসিপি সেখানে গিয়েছিল। এসিপি হাত পা খুলে মারধর করে একটি জঙ্গলের মধ্যে নিয়ে গুলি করে মেরে ফেলেছিল, কিন্তু এসিপি তাকে কেন মারল তা আস্তে আস্তে জানা যাবে। এদিকে কুকুরের কমপ্লেন নিয়ে আসা সুরেশ শহর ছেড়ে পালিয়েছে। নাগার লোকজনকে বিদায় করে এসিপি অর্চনাকে নিয়ে হসপিটালে যায় এবং নাগার পোস্টমর্টম রিপোর্ট চেক করে ডক্টর জানায় নাগার শরীরের যেই বুলেট পাওয়া গেছে সেটি গুরুর সার্ভিস গানের বুলেট, কিন্তু গুরুর গলায় যেই বুলেট পাওয়া গেছে সেটি ভিন্ন, তবে সেটিও ফরেন্সিতে পাঠানো হয়েছে। ডক্টরের সাথে কথা শেষে এসিপি গুরুর বাড়ির দিকে যাচ্ছিল। ঠিক তখনই এসিপি অরবিন্দদের 3 জনকে একসাথে 4 দোকানে দেখে ফেলে। এজন্য এসিপি তাদের দেখে জানতে চায় তোমরা গতকাল বললে কেউ কাউকে চিনো না, এখন রাতারাতি বন্ধু হয়ে গেলে, বেশ ভালো তো। যাই হোক, এরপর তারা গুরুর বাড়িতে গিয়ে গুরুর ওয়াইফের স্টেটমেন্ট নিয়ে সোজা ফরেন্সিক ল্যাবে যায়। বুলেট যে টেস্ট করেছে সে জানায় 1.5 থেকে 2 ফুট দূর থেকে শ্যুট করা হয়েছে। গুরুর সার্ভিস গানের ফিঙ্গারপ্রিন্ট এবং নাগার বডির বুলেট প্রমাণ করছে গুরুই নাগাকে শ্যুট করেছে, কিন্তু গুরুর বডির বুলেট ভিন্ন গানের। তাহলে কি নাগা শ্যুট করলো? অথচ সেখানে দ্বিতীয় কোনো গান পাওয়া যায়নি। তার মানে হতে পারে কেউ শ্যুট করে পালিয়েছে। ডক্টর এটাও বলে যে বুলেটটিও আমাদের কাছে নতুন, আমাদের দেশে এটি ব্যবহার হয় না, এটি হয়তোবা ইল্লিগাল কোনো ব্র্যান্ড হবে অথবা বিদেশি। এরপর সেখান থেকে তারা নাগার বাড়িতে যায়। নাগার পুরো ঘর তল্লাশি করলে একটি ডায়েরি পাওয়া যায় যেখানে নাগা কাকে কত টাকা দিয়েছে সব কিছু হিসাব লিখে রেখেছিল। ইনকোয়ারি শেষে বের হওয়ার সময় এসিপি খেয়াল করে নাগার ড্রাইভার তাকে উকি দিয়ে দেখছে।
এসিপির একটু সন্দেহ হয়, তাই এসিপি অর্চনার কাছে জানতে চায় এই যে উকি দিয়ে যে লোকটা দেখছে আর সকালে যে লোকজন এসেছিল তার মধ্যে কি এই লোক ছিল। অর্চনা বলে না স্যার। এজন্য এসিপি বলে এই লোকটাকে থানায় ইনভাইট করো। এরপর এসিপির নির্দেশ মতে ড্রাইভারকে নিয়ে কড়া আপ্যায়ন শুরু হয়। সহ্য করতে না পেরে ড্রাইভার বলে, স্যার ওই রাতে 7টা 45 মিনিটে আমি বসকে থানায় নিয়ে এসেছিলাম। বস আমাকে বলল গাড়িতেই থাকো আর গাড়ির ইঞ্জিন রানিং রাখতে, কিন্তু কী জন্য বলেছিল আমি জানি না। আমি বাইরে অপেক্ষা করছিলাম। ঠিক রাত 8টার সময় পাওয়ার অফ হয়ে যায়। ভিতর থেকে গুলির আওয়াজ আসে। তখন আমি একজনকে দেখলাম দৌড়ে পালিয়ে যাচ্ছে। আরেকজন ভেতর থেকে এসে ম্যানহোলে একটি গান ফেলে দিয়ে আবার ভিতরে চলে যায়। স্যার আমি খুব ভয় পাচ্ছিলাম, তাই 2 মিনিট অপেক্ষার পর আমিও চলে যাই। পরে জানতে পারি বস খুন হয়েছে। এখন কথা হচ্ছে যে যে পালিয়েছিল সে না হয় সুরেশ ছিল, কিন্তু গান ফেলে কে আবার ভেতরে গেল। এসিপি জানতে চায় সে কি পুলিশের ইউনিফর্ম পরা ছিল নাকি সিভিলে। ড্রাইভার বলে স্যার সে সিভিলে ছিল। এজন্য ড্রাইভারের কথা শুনে এসিপি অর্চনাকে বলে গত রাতে যে 3জন লোক থানায় এসেছিল ওই 3জনকে আসতে বলো, গত রাতের সেম পোশাকে। অর্চনাও বেশ ঘাবড়ে যাচ্ছিল। এজন্য অর্চনা অন্যদের কল করে জানতে চায় তোমাদের মধ্যে কেউ কি গান ফেলে এসেছিলে। তখন শিবা বলে ওঠে আমি করেছিলাম। অর্চনা জানতে চায় কোন গান আর কি হয়েছিল। শিবা বলে পাওয়ার যখন অফ হয়ে যায় 2 রাউন্ড গান ফায়ার হলে আমার পায়ের কাছে একটি গান এসেছিল। আমি ভেবেছিলাম আমাদের প্ল্যান মতোই সব হচ্ছে, তাই আমি দ্রুত গানটিকে ম্যানহোলে ফেলে আবার ফিরে এসেছিলাম। অর্চনা বলে ঠিক আছে, যে যা জিজ্ঞেস করুক তোমরা বলবে কিছুই জানো না, আর নার্ভাস হবে না। 3জনই গত রাতের পোশাকে থানায় চলে আসবে। এদিকে ড্রাইভার তথ্য মতো ম্যানহোলে লোক নামানো হয়, কিন্তু কোনো গান পাওয়া যায় না। তাহলে গান কোথায় গেল। অরবিন্দ আসার পর 3জনকে ড্রাইভারের সামনে আনা হয়, কিন্তু ড্রাইভার বলে স্যার আমি এদেরকে চিনতে পারছি না। এজন্য রাতের বেলা থানার ইলেকট্রিসিটি অফ করে 3জনকে সেখানে সেম প্যাটার্নে দেখানো হয়, কিন্তু তাতেও ড্রাইভার বলে স্যার এদের মধ্যে কেউ না। এর মাঝে আবার সুরেশকে ধরা হয়েছে। সুরেশ বলে স্যার আমি কিছুই জানি না, অন্ধকারে গুলির শব্দে আমি ভয়ে পালিয়ে গিয়েছিলাম। ড্রাইভারও কনফার্ম করে আমি একেই পালাতে দেখেছি। সুরেশকে থানায় নিয়ে বাকিদেরকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তী দিন থানা থেকে 1 কিলোমিটার দূরে একটি গান পাওয়া যায়। ফরেন্সিক এক্সপার্টরা গানটি দেখেই বলে এটি থেকেই গুরুকে শ্যুট করা হতে পারে। তাহলে কি এটি দিয়েই নাগা শ্যুট করলো? আর এই গানটি নাগার কাছে কিভাবে এলো, এই তথ্য জানতে আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখতে পাই এসিপি নাগাকে কল করে রাত 11টার সময় তার বাড়িতে দেখা করতে বলে। সাথে এটাও বলে এই ব্যাপারে কেউ যেন কিছু না জানতে পারে, এমনকি তোমার পার্টনার গুরুকেও কিছু জানাবে না। এরপর এসিপির কথা মতো নাগা এসিপির সাথে দেখা করে। এসিপি বলে গুরুর বিরুদ্ধে অনেক কমপ্লেন আছে, কমিশনার নিজে আমাকে তদন্তের নির্দেশ দিয়েছে। এই দেখো তার অর্ডার। ইনকোয়ারি করতে গেলে গুরুর সাথে তোমার লিঙ্কের কথা উঠে আসবে, তখন গুরু ফেঁসে যাবে। এজন্য গুরু তোমাকে ইনকাউন্টার করার প্ল্যান করছে। গুরু তোমাকে মারার আগেই যদি তুমি গুরুকে মেরে ফেলো তাহলে তুমি বেঁচে যাবে। নাগা অবশ্য ঠিক ব্যাপারটি বুঝতে পারছিল না। এজন্য এসিপি বলে দেখো কমিশনারের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো, তুমি যে কাজগুলো গুরুর সাপোর্টে করছো তার থেকে বেশি সাপোর্ট আমার থেকে পাবে। নাগাও চিন্তা করে ইন্সপেক্টর সাপোর্ট থেকে এসিপির সাপোর্ট পেলে তার ব্যবসা বেশি হবে। এজন্য নাগা এসিপির কথায় রাজি হয়ে যায়। এসিপি বলে মের 27 তারিখ রাতে কনফার্ম হবে যে গুরু থানায় আছে কিনা। এরপর 7টা 50 মিনিটে থানায় গিয়ে ওর সাথে ক্যাজুয়াল কথাবার্তা বলতে থাকবে। ঠিক 8টার সময় পাওয়ার অফ হবে, তখন 1 সেকেন্ডও দেরি করবে না। আমার দেয়া গান দিয়ে গুরুকে শ্যুট করবে। কাজ হয়ে গেলে থানার পাশে গান ফেলে পালিয়ে যাবে। আমি ওই কেসের তদন্ত করব। তুমি বলবে গুলির শব্দ পেয়ে ভয় পালিয়েছো। বাকিটা আমি দেখব কিভাবে কি করতে হবে। সব কিছু জানিয়ে এসিপি নাগাকে ওই গানটি দিয়েছিল, সেটি মূলত আজ উদ্ধার হয়েছে। তার মানে এটা স্পষ্ট এসিপির নির্দেশে নাগা গুরুকে শ্যুট করেছিল। এরপর শুরু থেকে সব তথ্য প্রমাণ এবং ফরেন্সিক রিপোর্ট সহ এসিপি অর্চনাকে নিয়ে কমিশনারের সাথে দেখা করে। এসিপি বলে স্যার এ পর্যন্ত পাওয়া তথ্য মতে গুরু তার সার্ভিস গানটি দিয়ে নাগাকে শ্যুট করেছিল। নাগা তার সাথে নিয়ে আসা গানটি দিয়ে গুরুকে শ্যুট করেছে। নাগার কোনো লোক হয়তো গানটি ম্যানহোলে ফেলে এসেছিল, যেটি কিনা 1 কিলোমিটার দূরে পাওয়া গেছে। কিন্তু কমিশনারের কথা, তারা একে অন্যকে কেন মারতে যাবে? তখনই এসিপি গুরু এবং নাগার কল রেকর্ড দেখিয়ে বলে স্যার 2.5 বছর ধরে ওরা অনৈতিক কাজ করে আসছে, তাদের মাঝে হয়তো লেনদেন নিয়ে কোনো একটা ঝামেলা হয়েছিল। এসিপি নাগার বাড়ি থেকে উদ্ধার হওয়া ডায়েরিটিও কমিশনারকে দেখায়, যেখানে কমিশনারের নামে অনেক বড় অ্যামাউন্ট লেখা আছে। কমিশনার বলে এই খবরটি যদি প্রকাশ হয় ডিপার্টমেন্টে ভাবমূর্তি চলে যাবে। আবার 15 দিন পর আমার রিটায়ারমেন্ট,
এসিপি বলে, স্যার একটি উপায় আছে, যেটা করলে ডিপার্টমেন্টের ইমেজ নষ্ট হবে না। এমনটা করা যায় যে গুরু ইনকোয়ারির জন্য নাগাকে থানায় ডেকেছিল। এরপর আর্গুমেন্টের এক পর্যায়ে নাগা গুরুকে শ্যুট করতে চেষ্টা করেছে, তখন গুরু নিজে বাঁচতে নাগাকে শ্যুট করে দেয়। গুরুর গুলিতে নাগা মারা যায় আর নাগার গুলিতে কোনোভাবে গুরু বেঁচে যায়। এমনভাবে কেসটি ক্লোজ করলে কোনো ঝামেলা হবে না। অবশ্য এসিপির প্ল্যান শুনে কমিশনার বলে, ঠিক আছে তাহলে তাই করো। এরপরে এসিপি অর্চনাকে সব ফাইল রেডি করতে বলে, কিন্তু অর্চনা ভাবছে এত তথ্য প্রমাণ পাওয়ার পরও এসিপি এত কঠিন কেসটিকে এত সহজে কেন ক্লোজ করতে চাচ্ছে। আর জয়ের সাথে তার কি লিঙ্ক ছিল? এর মধ্যে বালার কাছে জয়ের ক্রেডিট কার্ডের বিল নিতে একজন লোক আসে। বিলের স্টেটমেন্ট দেখেই বালা অর্চনাকে কল করে এবং বলে, মাত্র আমি জয়ের একটি বিল দেখতে পেয়েছি। স্টেটমেন্ট অনুযায়ী জয় যেদিন খুন হয়েছিল সেই দিন বাইক ক্যাফেতে 480 টাকা বিল পে করেছে, কিন্তু ও তো কখনো একা যেত না, সবসময় আমাদের সাথে যেত। তাহলে ওই দিন কেন জানালো না? আবার অর্চনাকেও জয় কিছু জানায়নি। এজন্য অর্চনা বাইক ক্যাফেতে গিয়ে ওই দিনের সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে জয়কে দেখা যায় এসিপির সাথে কথা বলছে এবং উঠে যাওয়ার সময়ও তার একে অন্যকে জড়িয়ে ধরে। ক্যাফের ম্যানেজার জানায়, ম্যাডাম ওই দিনের আগের দিনও মৃত নাগা এবং ইন্সপেক্টর গুরু আলাদাভাবে এসিপির সাথে দেখা করেছিল। ম্যানেজার অর্চনাকে সেই ফুটেজগুলোও দেখায়। এই তথ্য জানার পর অর্চনা বাকিদের সাথে দেখা করে এবং তাদেরকে বলে, গুরু নাগার শ্যুট আউট আর জয়ের খুনের পিছে এসিপির কোনো কানেকশন নিশ্চয়ই আছে। এজন্য তারা এসিপিকে টার্গেট করে তাকে উঠানোর প্ল্যান করে। অন্যদিকে এসিপিকে দেখা যায় জয়ের সমাধির পাশে দাঁড়িয়ে আছে। অর্চনারাও সেখানে গিয়ে গান পয়েন্ট করে। গান দেখে এসিপি বলে ওঠে, এই গান দিয়েই তো গুরুকে শ্যুট করার প্ল্যান করেছিলে তাই না? সবাই তখন পুরাই হতবাক। অর্চনা তখন জানতে চায়, গুরু আর নাগার শ্যুট আউট আর জয়ের মার্ডারের তোমার কানেকশন কি? কেন তুমি তাদের সাথে দেখা করেছিলে? আর এত কঠিন একটি কেসকে কেন এত সহজভাবে বন্ধ করেছ? এসিপি বলে, তোমাদের চারজনকে বাঁচাতে, জয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। কারণ জয় আমারই আপন ছোট ভাই। আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন। 21 বছর আগে আমার বাবা শঙ্কর নামের এক গুন্ডাকে এনকাউন্টার করেছিল। ওই শঙ্করের ভাই বাবার প্রতিশোধ নিতে মারি নামের একজনকে হায়ার করেছিল। মারির দ্বারা তারা জয়কে কিডন্যাপ করে খুন করার প্ল্যান করেছিল, কিন্তু মারি জয়কে খুন না করে একটি অরফানেজে ফেলে এসেছিল। 2 মাস পূর্বে 27 জানুয়ারি মারি আমাদের বাড়ি এসে বাবার সাথে দেখা করে সব সত্যিটা খুলে বলে। এরপর আমি জয়কে খুঁজতে অরফানেজে যাই, কিন্তু অরফানেজ বন্ধ হয়ে যাওয়ায় আমি ট্রাস্টের অফিস থেকে জয়ের ডিটেলস কালেক্ট করি। এরপর ওকে কল করে বাইক ক্যাফেতে দেখা করতে বলি। মূলত এজন্যই অর্চনা জয়ের কল হিস্টোরিতে এসিপির নম্বরটি দেখেছিল। এরপর সিন ক্যাফেতে এসিপির পুরো ঘটনা জয়কে খুলে বলে এবং বাড়িতে যেতে অনুরোধ করে, কিন্তু জয় বলেন, 21 বছর পর বাড়িতে গিয়ে বাড়ির পরিবেশের সাথে থাকা আমার মনে হয় না আমার কাছে প্র্যাকটিক্যাল। আমি এতদিন অনাথ আশ্রমে অনাথ বন্ধুদের সাথে বড় হয়েছি। ওরাই আমার জন্য এখন সব। ওরা যদি জানতে পারে আমি অনাথ না, ওরা যতটা খুশি হবে ততটাই কষ্ট পাবে। তাই আমি এমনিতে ভালো আছি। এসিপিও বুঝতে পারছিল জয় কেন তার সাথে যেতে চাচ্ছে না। এসিপি শুধু একবার তাদের বাবার সাথে দেখা করতে অনুরোধ করে, কিন্তু জয় বলে, না ভাইয়া, বাবার জন্য আমি হারানোই থাকি। নতুন করে আরেকটা সম্পর্ক আমার কাছে কনফিউজিং মনে হচ্ছে। এরপর কথা শেষে দুই ভাই বিদায় নেয়। এসিপি বাড়ি ফিরে তার বাবাকে সব জানায় যে আমি ওকে বলেছি ওকে একটু সময় দাও। এরপর রাতে তারা শুয়ে পড়ে। সকাল হতেই এসিপির বাবা বলে, তুই ওকে কল কর, আমি ওর সাথে কথা বলবো, আমি ওকে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসবো। কিন্তু এসিপি কল করে দেখে জয়ের ফোন বন্ধ। এসিপির হোয়াটসঅ্যাপে জয় তাকে একটি ভিডিও পাঠিয়েছে, যেটি জয় রেকর্ড করেছিল। সেখানে স্পষ্ট সিনুকে দেখা যাচ্ছে। এসিপি বলে, সিনুকে দেখে আমি সিনুকে ফলো করেছিলাম, তখন তোমরা ওকে তুলে নিয়ে যাও। এরপর তোমাদের ফলো করে আমি জয়ের ব্যাপারে জানতে পারি। আমি কবরস্থানে দূর থেকে সব শুনেছি, এজন্য আমি প্রথমে সিনুকে সেখান থেকে তুলে নিয়ে আসি। আমি আমার বাবাকে জয়ের মৃত্যুর কথা জানালে বাবা কোনো কিছুতেই মেনে নিতে পারেননি। বাবার যে কোনো মূল্যে তাদের শাস্তি দিতে চেয়েছিল। আমি চেয়েছিলাম আইনের দ্বারা তাদের শাস্তি দিতে, কিন্তু বাবা বলেছিল ওদের টাকা আছে, আইন ওদের কাছে দুর্বল, সব ক্ষেত্রে আইন যেতে পারে না। তার বাবা বলেছিল, ওদের শাস্তি না দিলে আমি শান্তি পাবো না। যদি তুই না পারিস আমি নিজে ওদের শাস্তি দিব। এরপর আমি প্রথমে সিনুকে খুন করি, আর ঠিক এর 2 মাস পর তোমার মালতীনগর পুলিশ স্টেশনে ট্রান্সফার হওয়ার আবেদনটি আমার টেবিলে আসে। আমি তখনই সন্দেহ করি আর তোমাদের সবার ফোন সার্ভিলেন্সে শুরু করি। এ পর্যন্ত তোমাদের যা কমিউনিকেশন হয়েছে তবে আমি মনিটর করেছি। তোমরা আলাদা আলাদাভাবে নাগা এবং গুরুকে মারতে প্ল্যান করেছিলে। এজন্য তোমাদের রিস্ক কমাতে আমি এক জায়গায় একসাথে ওদের মারার প্ল্যান করি। আমি প্রথমে গুরুকে মারার জন্য নাগার ব্রেইন ওয়াশ করি, একই সাথে নাগাকে মারতে গুরুর ব্রেইন ওয়াশ করি। এখানে দেখানো হয় এসিপি কমিশনার অর্ডার দেখে গুরুকে বলেছিল, তোমার আর নাগার সব কিছুই আমি জানি, তদন্ত করলে সব ফাঁস হয়ে যাবে। তুমিও পুলিশ, আমিও পুলিশ, আমি চাই না তোমার ক্ষতি হোক, তোমার নাম ক্রিমিনাল লিস্ট উঠুক, তাহলে তোমার পরিবার রাস্তায় এসে দাঁড়াবে। তাই তুমি যদি এসব থেকে বাঁচতে চাও, তোমাকে নির্দোষ প্রমাণ করতে চাও,
তাহলে নাগাকে সরাতে হবে। আমরা পুলিশ, আমাদের কাছে এনকাউন্টার এক্সকিউজ আছে, তাই কাজে লাগাও। 27 তারিখ 7:30টার সময় তুমি থানায় আসবে। নাগা তোমাকে কল করলে তাকেও আসতে বলবে। এরপর তোমাদের কথার মাঝে 8টার সময় পাওয়ার অফ হওয়া মাত্রই নাগাকে শ্যুট করবে। এসিপি বলে, সব আমার প্ল্যান মতোই হয়েছিল, কিন্তু আনফর্চুনেটলি গুরু বেঁচে গিয়েছে। মূলত এসিপি অর্চনাদের প্ল্যান জানার পরেই সে তার প্ল্যান সাজিয়েছিল, তাই একই সময় ঘটনাটি ঘটিয়েছে। এখন কেসও ক্লোজ হয়ে গেছে আর তাদের কোনো সমস্যাও নেই। কিন্তু পাশে থেকে নাগার ড্রাইভার তাদের সব কথা শুনে ফেলে। ড্রাইভার বলে, আমি ওই দিন ওকে চিনেছিলাম, কিন্তু কাউকে বলিনি। আমি তোকে ফলো করে সব জেনেছি, এখন সবাইকে আমি ফাঁসিয়ে দেব। এই বলে ড্রাইভার দৌড় শুরু করে। এসিপি রাও তখন তাকে ধরার চেষ্টা করছিল। কিছুক্ষণ পর ড্রাইভার রাস্তায় একটি চলন্ত ট্রাকের চাপায় স্পট এসে মারা যায়। এর মাঝে হসপিটাল থেকে অর্চনার কাছে কল আসে। সেখানেও জানা যায় চিকিৎসাধীন অবস্থায় ইন্সপেক্টর গুরু মারা গেছে। তার মানে জয়ের খুনের সাথে জড়িত কেউই আর জীবিত নেই। এরপর সবাই মিলে জয়ের সমাধিতে ফুল দিতে আসে, কারণ এখন জয়ের খুনের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। কিন্তু এখনও শিবার কিছু ডাউট ছিল। শিবা এসিপির কাছে জানতে চায়, আমাদের প্ল্যান মতো আমার পাওয়ার অফ করার কথা ছিল, কিন্তু আপনার প্ল্যানে এই কাজটি কে করলো? এখানে আমাদেরকে দেখানো হয় ওই রাতে এসিপির কথা মতো কনস্টেবল সোয়ামি পাওয়ার অফ করেছিল। মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য কোনো মুভির এক্সপ্লেনেশনে। ততক্ষণ ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।